আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের যে প্রথম অনুশীলনী আছে 2.1 তার সবগুলো প্রশ্ন একটার পর একটা সলভ করতে থাকবো ইনশাল্লাহ। তো আমরা দেখি এখানে আমাদের সাধারণ যে গণিতগুলান আছে সিম্পল আকারের সেগুলোন থেকে শুরু করে সিকিউ পর্যন্ত দেয়া আছে দুইটা ভালো এবং ভালো মানের সিকিউ, আমরা সেদিকেও সলভ করব। প্রথম নম্বরে আমরা একটু দেখি কী দেয়া আছে আমাদের। প্রথম নম্বরে দেয়া আছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়। কার? পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, খুচরা বিক্রেতার লাভ হয় 20%। যদি দ্রব্যের খুচরা বিক্রয় মূল্য এটা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা এখানে ছোট্ট দুইটি ঘটনা নিয়ে আসি, একদম ছোট। প্রথম নাম্বার বললাম ইনি দুইজন ব্যক্তি আর কি, দুইটা দোকানদার। ইনি হচ্ছেন খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা। ইনি হচ্ছেন পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা কি, খুচরা বিক্রেতা কি, আমরা তো এটা বুঝি না। আচ্ছা, খুচরা বিক্রেতা যদি এই দামে বিক্রয় করে, বিক্রয় করছে কত? 576 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এ ক্রয় করছে কি দামে? আমরা এটা নির্ণয় করব, এর ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করব। তো এ যে দামে ক্রয় করে সেটা কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিনা? এটাই কিনা। এ বিক্রয় করে, ও ক্রয় করে। তাহলে আমরা যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাই, সে যেহেতু 20% লাভে বিক্রয় করে, তাহলে সেখান থেকে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। আবার এখানে আমাদের 20% লাভে বিক্রয় করে খুচরা বিক্রেতা, তার বিক্রয় মূল্য এত। তাহলে এখান থেকেও আমরা কি করতে পারবো? খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 20% লাভে, আচ্ছা আমরা ঘটনা যেহেতু দুই রকম, তাহলে একটা করে বর্ণনা করি। প্রথমে কি লিখব? আমরা যদি সমাধান লিখি, সমাধান, তাহলে লিখব খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে কি পাইলাম? খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য মানে কি? 100 টাকা তার যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা বা 120 টাকা, সমান লাইনে লিখলাম। তাহলে আমরা বলতে পারতেছি 100 টাকা তার ক্রয় মূল্য হবে যদি সে 120 টাকা বিক্রয় করে, তাহলে তার লাভ হবে 20%। এই থিম ব্যবহার করে আমরা ওর ক্রয় মূল্য নির্ণয় করব। আমাদের যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে প্রথমে কি লিখব? এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য নির্ণয় করলাম 120 টাকা। এই বিক্রয় মূল্য 120 টাকা কার রেসপেক্টে পাইলাম? আমরা বিক্রয় মূল্য 120 টাকা পাইলাম কার রেসপেক্টে? ক্রয় মূল্য 100 টাকা, এই রেসপেক্টে, তাই না? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আচ্ছা, এখন আমি 1 টাকার জন্য নির্ণয় করব। আমার বিক্রয় মূল্য তো 576 টাকা, ঐকিক নিয়ম। এখন তোমরা অনেক ভালো পারো ঐকিক নিয়ম, তাই না? আচ্ছা, 1 টাকার হলে ক্রয় মূল্য হবে 100-র নিচে হবে 120, তাই তো? আচ্ছা, এখন এখানে বলো, যদি আমার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 গুণ 576 ভাগ 120, তাই তো? এই একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, আমরা ক্যালকুলেটর নেই, তাহলে তাড়াতাড়ি হবে, তাই না? ওকে, কত উপরে? 10 গুণ, তাহলে 10 গুণ করলে হবে 5760, 5760 ভাগ
আসলে আমি 10 দিয়ে গুণ করলে তো একটা শূন্য বেড়ে যাবে না, নিচে 12, 12 দিয়ে ভাগ করলাম, 480 টাকা। 480 টাকা। এই 480 টাকা কার কি বলো তো ভাইয়া? তুমি তো অবশ্যই বলবা এই 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে তার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কেনে কার কাছে? পাইকারি বিক্রেতার কাছে। তো ও যে দামে কিনে ওই দামেই তো বিক্রি করছে, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে একইভাবে আমরা যে নিয়মে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করলাম, ওর ক্রয় মূল্যটা নির্ণয় করা যাচ্ছে না, জাস্ট সেম কাজ রিপিট করা লাগবে, তাই না? ওকে, আমরা এটাকে পাশে রাখতেছি, আমাদের নতুন আর একটা পেজ দরকার, তাই তো? আচ্ছা, আমরা এই পেজটার ফটোকপি নিলাম, নিয়ে এই কথাগুলোকে একটু মুছে নিলাম, বর্তমান যারা আছে তাদেরকে একটু মুছে নিলাম, নিয়ে আবার আমরা এখন লিখব কার ক্ষেত্রে? পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা জেনে নিলাম, কারণ খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেই দামেই তো এ বিক্রি করছে ওর কাছে, না? ওকে, তাহলে ওর বিক্রয় মূল্য হবে 480 টাকা। তাহলে 20% লাভে সে বিক্রি করছে না? এই যে 20% লাভে বিক্রি করছে পাইকারি বিক্রেতা। খুচরা বিক্রেতাও সেও 20% লাভে বিক্রি করছে, ওটা আমার খেয়াল করার এখন আর প্রয়োজন নেই। 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? 100 এর সাথে যোগ করতে হয় 20, তাই তো? বা আমরা বলতে পারি 120 টাকা। এখন বলো তো, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। ওকে, ঐকিক নিয়ম তোমরা আমার চাইতে ভালো পারো এবং ফাস্ট পারো, তোমরা লিখে ফেলো, আমার আগেই তোমাদের হয়ে যাবে। ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। অতএব যদি আমার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতা কত দামে ক্রয় করছিল, তাই না? 100 গুণ 480 ভাগ 120, এই 1 শূন্য আর 1 শূন্য কেটে দিলাম, 4 12 48, 4 আর 100 গুণ করলে হবে 400 টাকা। এই 400 টাকা কি পাইলাম আমরা বলো তো? 400 টাকা আমরা পাইলাম হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাই না? পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটাই হচ্ছে অ্যান্সার। আমি আর লিখলাম না, তোমরা অতএব দিয়ে লিখতে পারো খুব সুন্দর করে, যে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা নির্ণয় করতে পারছি, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন কি বলছে। একজন দোকানদার কিছু ডাল এই যে দামে সে বিক্রয় করার পর তার 5% ক্ষতি হয়ে গেছে। এখন আমাকে বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। আমি ক্রয় মূল্যও জানি না, এটা বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য তো জানি না। যদি ক্রয় মূল্য জানতাম তাহলে এইখান থেকে বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারতাম, যদি 6% লাভ করতে চাইতো। তাহলে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য নির্ণয় করার জন্য বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করা যাবে। এইটুক ব্যবহার করে আমরা ক্রয় মূল্য বের করব, সেই ক্রয় মূল্য ব্যবহার করে এখান থেকে আমরা আবার বিক্রয় মূল্যটা নির্ণয় করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলি প্রথমে কি লিখতে পারি সমাধান, যে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য, তাই তো? 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 5 বা 95 টাকা, তাই তো? আচ্ছা, 95 টাকা। যদি আমার এটা বিক্রয় মূল্য 95 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। এর মানেই তো 5% ক্ষতি। তাহলে আমরা লিখি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, আমাদেরকে নির্ণয় দেয়া আছে যেহেতু বিক্রয় মূল্য, নির্ণয় করবো আমরা ক্রয় মূল্য, তার মানে শুরু করতে হবে বিক্রয় মূল্য।
বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আচ্ছা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/95, তাই তো? আচ্ছা, অতএব বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 2375, নিচে হবে 95, তাই তো? আচ্ছা, আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেটর যেহেতু আশেপাশে, 100 গুণ 2375 অ্যান্সার করে ভাগ 95, 2500 টাকা। তাই তো? এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন যদি আমি 6% লাভে বিক্রয় করতে চাই, তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ওকে, আমাদের তো এই পেজে জায়গা হবে, একটু দেখি, করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, করা এখন যদি আমি বলি যে 6% লাভে, এখন 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6, আমরা এখানে বলবো 106 টাকা, তাই তো? আচ্ছা, যদি আমি 6% লাভে বিক্রয় করতে চাই, তাহলে আমাকে 106 টাকায় বিক্রি করতে হবে, তাই না? যদি আমি কিনি আমি 100 টাকায়, কিন্তু আমি কিনছি কত? 2500 টাকায়। তাহলে লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে, কারণ আমি তো এরপরে ক্রয় মূল্যটাই ব্যবহার করব, এটা আমার ক্রয় মূল্য না ডালের, এইটাই ব্যবহার করব। 100 টাকা হলে ডালের বিক্রয় মূল্য কি হবে? 106 টাকা, তাই তো? আচ্ছা, এখন কত হচ্ছে? ক্রয় মূল্য আমার 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 106/100, তাই তো? যদি আমার ক্রয় মূল্য 2500 টাকা হয়, 2500 টাকা হয়, ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কি করতে হবে? 106 গুণ 2500, তাই তো? আচ্ছা, এরপরে নিচে থাকবে 100, এই 20 কেটে দিলাম, 25 আর 106 গুণ করতে হবে, তাই তো? ওকে, 25 গুণ 106, 2500 কত? 2650 টাকা, 2650 টাকা। আচ্ছা, ওখানে লেখা যাচ্ছে না, তাহলে কত দামে বিক্রয় করতে হবে? বিক্রয় করতে হবে, বিক্রয় মূল্য হবে 2650 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং ভালো বুঝতে পারার কথা। আমরা বুঝতে পারলাম প্রথমেই যে আমার বিক্রয় মূল্য দেয়া আছে, ক্ষতি হয়ে গেছে, তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল, সেই ক্রয় মূল্য যদি আমি জানি, তাহলে পরবর্তীতে কত টাকায় বেশি বিক্রি করলে আমার লাভ হবে, ঠিক সেটা নির্ণয় করলাম। 2650 টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলতেছে একটু খেয়াল করি। 30 টাকায় 10টি কিনছি আমি, 15টি দরে সমান সংখ্যক। ও আচ্ছা, 30 টাকায় 10টা কলা কিনছি, আবার আমি 30 টাকায় 15টা কলা কিনছি। মনে করো দুইটা আলাদা আলাদা দোকানে কিনলাম।
সবগুলো আবার বিক্রি করবে কীভাবে, যে 30 টাকায় আমি 12টা বিক্রি করব। আচ্ছা, কিনছি ডিফারেন্টভাবে, বেচছি এক দামে। দেখি একটু আবার সমাধান। আমার 10টি কলার ক্রয় মূল্য কত? 10টি কলার ক্রয় মূল্য কত? 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত ছিল সেই দোকান থেকে নেয়া? 30/10 সমান 3 টাকা। আবার আমি কি করি, আরেকটা সব থেকে আমি 15টি কলা কিনি 30 টাকায়, মানে একই দরে। ক্রয় মূল্য কত? 30 টাকা, তাই না? অতএব একটি কলার ক্রয় মূল্য তার মানে কি, এক দোকান থেকে একটা কলা কিনছি 3 টাকা, আর এক দোকান থেকে একটা কলা কিনছি 2 টাকা, সবগুলো কলা একখানে করলাম। এখন আমি বলবো যে একটা কলার পেছনে আমি কত টাকা খরচ করছি। তো আমি যদি একটা কিনছি 3 টাকা, একটা কিনছি 2 টাকা, তাহলে দুইটা যোগ করে যদি গড় করি তাহলে বলতে পারবো না আমার একটা কলার ক্রয় মূল্য কত? বলতে তো পারি। অতএব 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য দুইটি কলার ক্রয় মূল্য কত? 3+2 বা 5 টাকা। অতএব আমরা এখানে এখন দিয়ে শুরু করি। এখন ওকে, অতএব একটি কলার গড় ক্রয় মূল্য 5/2 টাকা না? আচ্ছা, 2.5 টাকা। এখন আমি সবগুলো কলা 12টা 30 টাকা ধরে বিক্রয় করে দিছি। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত আমি যদি বের করতে পারি, তাহলে আমি বলবো একটা কলার ক্রয় মূল্য, একটা কলার বিক্রয় মূল্য। সেখান থেকে আমি লাভ ক্ষতি হিসাব করব না? হ্যাঁ, অবশ্যই। এখন আবার আমরা কি করব, 12টি কলার বিক্রয় করছি না, বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য কি বলছে? 30 টাকা। তাহলে আমার একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12, তাই তো? আচ্ছা, বা 2.5 টাকা। 12 ডাবল 24, অর্ধেক 6, 30, মানে 2.5। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তার মানে অতএব লাভ ক্ষতি হয়নি নাকি? লাভ বা ক্ষতি হয়নি। আমার কথা একদম ক্লিয়ার কিনা বোঝা যায়? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে ফেলো। আচ্ছা, তারপর বলো তো এবার কি বলছে? এবার কিন্তু একটু মজার। দেখো, বার্ষিক মুনাফার হার, এখানে টাকা লিখছে, পার্সেন্টটা দেয় নেই, কিন্তু ওই শতকরা মুনাফা মানে মুনাফার হার একই কথা। 2000 টাকার 5 বছরের মুনাফা কত? খুব ছোট্ট এবং সহজ, তোমাদের সবার ক্যালকুলেটর ছাড়া এটা পারার কথা, তাই না? আমরা জানি, আমরা কি লিখি? আমরা জানি I = PNR। আচ্ছা, আমরা প্রথমবার তো একটু তাই চেহারায় সব কিছু লিখে দিব, তাই না? তারপর আমি একটু লিখবো না বাংলাগুলো, তোমরা পরে এক সময় লিখে নিবে বা সব সময় করবে। আমি জাস্ট স্কিপ করতেছি সময়ের কনজিউমের জন্য। আচ্ছা, আসলে আমার 2000 টাকা, তাই তো? সময় কত? N = 5 বছর।
আর মুনাফার হার আর ইকুয়াল 10 টাকা 50 পয়সা। এটাই তো পার্সেন্ট আকারে থাকে না, আর হারকে আমরা কি 100 দিয়ে ভাগ করে দিই না, কারণ এটা অলওয়েজ পার্সেন্ট আকারেই থাকে, এটা বলা থাক আর না থাক পার্সেন্ট আকারেই আছে। তুমি হিসাব করে দেখো, হার মানেই শতকরা। তাহলে আমার আই ইকুয়াল কত, তাই তো, মুনাফা ইকুয়াল কত। ওকে, এখন আমরা লিখতে পারি এখানে 2000 গুণ 5 গুণ 10.50 ভাগ 100, 20 নাই, 5 20 100, আচ্ছা 2100 টাকা হবে অ্যান্সার। বিশ গুণ 5 গুণ 10.50, কি দেখলাম, 5 দুগুণে 10, 5 20 100, 1050 টাকা নাকি। আচ্ছা, মুনাফা হবে 1050 টাকা, এই তো। ওকে, আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করলাম। তারপর আমাদের কি বলা আছে, পরের প্রশ্নটা আমরা একবার দেখি। পরের প্রশ্নে বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা। এখানেও বলছে শতকরা 10 টাকা, কিন্তু পার্সেন্ট চিহ্নটা দেয়নি, থেকে কমে 8 টাকা হয়ে গেল, মানে 2% কমে গেল, তাই তো। 3000 টাকা 3 বছরের মুনাফা কত কমে যাবে। আমরা পার্সেন্ট দেওয়া থাকলে, মুনাফার হার দেওয়া থাকলে মুনাফা নির্ণয় করতাম। তো মুনাফা কমে যাওয়া মানে কি, একবার তুমি 10 টাকা মানে 10% হিসাবে নির্ণয় করবা মুনাফা আয়, আরেকবার তুমি 8% হিসাবে সেখান থেকে তুমি মুনাফা নির্ণয় করবে আয়, দুইটা বিয়োগ করে দেখাবা কত টাকা কমে। তাহলে তো এই অঙ্ক করতে গেলে এই অঙ্কটা দুইবার করতে হচ্ছে, একবার 10-এর জন্য, একবার 8-এর জন্য, তারপর বিয়োগ করে দেখাবা না। আমরা শুধু পার্সেন্টটাকে বিয়োগ করে দেখাইতে পারি। কিভাবে দেখো, সমাধান। মুনাফার হার কমে যায় কত, 10 থেকে 8 বা 2%, তাই তো। এই 10 টাকা থেকে 8 টাকা কমা মানে 2 টাকা কমা, ওটাই হচ্ছে 2% কমে যাওয়া। তাহলে মুনাফা আমরা জানি, এই সূত্রটার এখন লিখবো না, আমরা জানি না লিখে ডিরেক্ট লিখবো, মুনাফা কমে যায়, মুনাফার হার কমে যায়, তার মানে মুনাফা কমে যায়, মুনাফা কমে যায়, একই কথা, আই ইকুয়াল PNR। এখন কপি কত, এই যে ইনফরমেশনগুলো এখানে লিখে ফেলো। পি ইকুয়াল কত, 3000, এন ইকুয়াল 3 বছর, আর ইকুয়াল 2% কমে যায়। এটা মনে রাখো, এইটুকু নোট দিও, তা না হলে আবার আর কে 2% কই পাইছো, এটা স্যার কিন্তু লজিক্যাল প্রশ্ন রাখতেই পারবে। হ্যাঁ, যেহেতু আমরা আগে উপরে বিয়োগ করছি, সেখানে আর এর পরিচয় দিইনি, এখানে আর লিখতেছি, তাই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আর কিছু এখানে দরকার নাই। 3000 গুণ এন হচ্ছে 3, আর হচ্ছে 2%, মানে কি 2/100%কে আমরা 100 দিয়ে ভাগ করবো না। আচ্ছা, এখন বলো কত হবে, 1 2 1 2, 3-এর ডাবল 6, 3 6 18, এটা 0, 180 টাকা। তাহলে মুনাফা কমে যায়, মুনাফা কমে যায় 180 টাকা। এটা সলভ। ওকে, আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কি বলতেছে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে এটা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে আমার আর কত জানতে চাইছে, তাই তো, কত পার্সেন্ট এটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আমার কাছে কি কি ইনফরমেশন দেয়া আছে, আসল দেয়া আছে, মুনাফা আসল দেয়া আছে, মানে এ দেয়া আছে। আচ্ছা, আমরা একটু সমাধান, যখন আমাদের কাছে কোনো ম্যাথ একটু কঠিন লাগবে, তখন একটু সহজ বা নিজেকে বোঝার জন্যে যে আমি কী কী থাকলে কী কী তৈরি করব বা কী কী
সমাধান করব, এসব কিন্তু অনেক হেল্প করে এই ইনফরমেশনটা আগে যদি আমি লিখতে পারি। আমার কাছে এ দেয়া আছে কত 18,850 টাকা, পি দেয়া আছে পি ইকুয়াল কত 13,000 টাকা, এন দেয়া আছে কি, হ্যাঁ এন দেয়া আছে 5 বছরে, তাই তো 5 বছর বা বছরে। আচ্ছা 5 বছর এই তো দেয়া আছে, তাহলে আমার নাই কি জানতে চাইছে আর। আমরা তো আই জানি তাই না, আই ইকুয়াল কি জানি, এই যে এ আর পি আছে এই দূরের থেকে আমরা আই এর পরিচয় জানি কিনা, জানি। আই মানে হচ্ছে এর থেকে পি বাদ দিতে হবে, তাহলে কও পি কত, এ হচ্ছে 18,850, পিও 13,000, কত হবে 5,850, তাই তো। আচ্ছা এখানে আমরা আই পাইলাম, আই 5,800। এখন আমরা যদি আই পি এন আর ব্যবহার করি তাহলে সেখান থেকে কি আর নির্ণয় করতে পারি না? আমরা জানি আই ইকুয়াল পি এন আর, আর মানে কি আর বাই 100 না, যেহেতু আর এর সামনে পার্সেন্ট থাকে, পার্সেন্ট ছাড়া লিখতে হলে তো এটাই লিখতে হবে। বা আমরা আই এর মান জানি, কত জানি, এখানে মান না বসে একটু ক্যালকুলেট করে এই চলকগুলো ব্যবহার করে আর কে আলাদা করে নিয়ে আসি, তাহলে বাম পাশে কে থাকে, যেরকম আই থাকে না, আর পি আর এন ভাগ করতে পাঠাই দাও, তাহলে থাকবে কি আর এর মানে কি আর বাই 100। আচ্ছা এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে, ওকে। এখন বলো তো আমরা কি লিখব, আর সমান, মনে করো এটাই পাশে এটাই পাশে, এদিকে ভাগ অবস্থায় ছিল এদিকে উপরে গুণ অবস্থায় হয়ে যাবে, আই এর সাথে 100 গুণ হয়ে যাবে, এই যে আই এর সাথে গুণ 100, নিচে কি ছিল পি আর এন, আর বাম পাশে কী ছিল আর, তাই তো, ওকে। আমরা যদি এখন এখানে মান বসাই কি বাবা, আই হচ্ছে 5,850 গুণ 100, আর পি হচ্ছে 13,000 গুণ 5, তাই তো 13,000, 2 শূন্য এখানে কেটে দিলাম, এখানে 100 এখানে কেটে দিলাম, তারপর থাকবে কি, তারপর কি থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 13 থাকে উপরে, তাহলে 585 ভাগ 13, 585 ভাগ 13 45, আর সমান 45। আচ্ছা সমান 45। এখান থেকে আমরা আর নির্ণয় করলাম, তাই তো, আর এর অ্যান্সারটা কী হবে, পার্সেন্টে হবে না, 45%। বিশাল পার্সেন্ট, দেখি অঙ্কটা ঠিক আছে কি না। এই যে আমাদের একটা ছোট ভুল হয়েছে, তাই তো, ভুল এত বড় হয় কীভাবে, 5 13 65, ঠিক আছে, তাহলে ভাগ আবার একটা 5, 9 হবে অ্যান্সার, এখানে হবে 9। আর উত্তর লেখার সময় লিখতে হবে 9%, উত্তর লেখার সময়, আসলে এখন তো উত্তর লেখা হয় না, এখন লিখতে হয় অতএব মুনাফার হার
9%, এভাবে লিখে দেবো তোমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কি দেখতে পাচ্ছি? পরবর্তী প্রশ্ন আমাদের 7 নাম্বার। কি বলতেছে 7 নাম্বার? ওকে, 7 নাম্বার কি বলতেছে? 7 নাম্বার বলতেছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। খুব সুন্দর একটা কথা। কি করব? অঙ্কের তথ্যই আমাকে বলে দিব আমাকে কি করতে হবে। বলতেছে মুনাফা আসল দ্বিগুণ হবে। আমার আসল দেয়া নাই, তাহলে আমি আসল ধরে নিচ্ছি। আসল মনে করে লিখতে হবে না, আসল পি টাকা। এখানে লিখলে আর আলাদা করে লিখতে হবে না মনে করি। হ্যাঁ, সময় n ইকুয়াল 8 বছর। আচ্ছা, শতকরা কত মুনাফায়, তার মানে কি R%, এটাও দেয় নেই, আমাকে নির্ণয় করতে হবে। R% নির্ণয় করতে হবে, মানে R/100 টাকা, এটা নির্ণয় করতে হবে। ওকে, মুনাফা আসলে দ্বিগুণ হয়। মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে আমি যদি ব্যাংকে পি টাকা রাখি তাহলে আমাকে রিটার্ন দেবে কি এর ডাবল, দ্বিগুণ মানে কি? তাহলে মুনাফা আসল মানে কি এ না, এ হবে কি পি যদি রাখি তার 2 গুণ, মানে 2 দিয়ে গুণ করলাম 2p হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল কি জানলাম আমরা? 2p। এই ইনফরমেশনটা জাস্ট এখানে রাখলাম মাথায়। ওকে, আচ্ছা এখন দেখো তো আমরা কি বলি যে মুনাফা আসল, মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে আমরা জানি এই যে এ সমান পি যোগ আই। আমাদের এই শর্ত অনুসারে কি হবে? মুনাফা আসল হবে ডাবল পি, মানে 2p সমান পি যোগ আই। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে পি এই পাশে পাঠাই দাও বিয়োগ করতে, সমান আই। তাহলে আমরা একবারেই লিখতে পারি আই সমান পি। দুইটা পি থেকে একটা পি বাদ দিলে একটাই তো থাকে পি, আই সমান পি। আবার আমরা কি জানি? আবার আমরা জানি আই ইকুয়াল পি এন আর, এটা জানি না? আই ইকুয়াল পি এন আর, মুনাফার সূত্র। এই আই এর জায়গায় যদি আমরা পি এন আর লিখি কি হবে তাহলে একটু দেখি। আই এর জায়গায় যদি আমরা পি এন আর লিখি তাহলে কেমন হবে? আই এর জায়গায় যদি পি এন আর লিখি, সহজ করে দিতে যাচ্ছি যেন দেখতে সুন্দর হয়। তাহলে আই এর জায়গায় পি আর পি এন আর, নাকি পি এন আর, এই পি এই পাশে ভাগ করতে পাঠাই দাও। আমার যেহেতু মুনাফার হার আর নির্ণয় করতে হবে, তাহলে আরটা থাক, এই পি আর হচ্ছে এন এই পাশে ভাগ করতে পাঠাই দেবো, পি ডিভাইডেড বাই পি আর এন। আর আর মানে কি? R% মানে R/100, R/100, তাই না? আচ্ছা, এখন এখানে একটু ছোট্ট বিষয় দেখো। যদি আমরা 100 এদিকে ভাগ থাকে এদিকে পাঠাই তাহলে কী হবে? গুণ হয়ে যাবে না? বা আর সমান উপরে থাকে, এই যে একটা পি আর পি কেটে যায়, থাকে কি উপরে 1 থাকে 1/n, 1/n, আর এদিকে 100 ভাগ ছিল গিয়ে হয়ে যাবে গুণ, কী হয়ে যাবে? গুণ 100, নাকি? আচ্ছা এখন কও এন মানে কত? 100 উপরে উপরে গুণ 100, এন মানে 8, আমরা একবারে 8 বসাই দিতে পারি। ও আচ্ছা, এইখানেই তো আমাদের 8 লেখা উচিত ছিল, এই যে এইখানে, কারণ আমরা যেহেতু আর এর মান বসাইছি তাহলে এন এর মান বসাবো। এইখানে আমরা লিখে দেবো গুণ 8, তাহলে এখানে থাকবে কি এন না, এখানে থাকবে গুণ 8, তার মানে শুধু 8 আর 8 দিয়ে ভাগ করলে হবে 12, 8 12 96, আর 8-এর অর্ধেক কত? 4, 100, তার মানে কি অর্ধেক মানে 5.5, এত টাকা। তাহলে মুনাফার হার কি হবে? আর ইকুয়াল 12.5%। আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। আমরা কি এখন পারি, বুঝি
যে আমাকে কি বলছে ওরা আমাকে যুক্তি দিছে যে 8 বছরে মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ হয়। আমি যে টাকা রাখছি এবং মুনাফা আমি যে টাকা রাখছি তার ডাবল হয়ে গেছে, মুনাফা আসলে দ্বিগুণ হয়ে গেছে। আমি যে টাকা রাখছি সেই টাকাটা ডাবল হয়ে গেছে। কিভাবে? সেখানে মুনাফা যোগ হয়েছে। আমি যদি 10 টাকা রাখি সেটা ডাবল হয়ে গেছে, মানে কি আরও 10 টাকা সেখানে যোগ হয়েছে। তো অতিরিক্ত যেটা যোগ হয় সেটার নামই তো মুনাফা। ওকে, এখন দেখো আমাদের 8 নাম্বার কি বলতেছে? 8 নাম্বার বলতেছে যে 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার, এখানে যে হার লেখা আছে R%, এই একই হারে কত টাকা মুনাফা, পি ইকুয়াল কত জানতে চাইছে। 4 বছরের মুনাফা আসলে এই টাকাটা হবে। ওকে, এটা একটু মনোযোগ দিব একটু। হ্যাঁ, কি বলতেছে আমরা একটু আবার খেয়াল করি। বলতেছে যে এই টাকা 4 বছরের মুনাফা আসলে এই টাকা হয়, হার হচ্ছে R%, তাই তো? আমরা এইটুকু আগে নির্ণয় করি। আমরা পার্ট বাই পার্ট সমাধান করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সমাধান কি বলতেছে আমাদেরকে এখানে একটু খেয়াল করো। বলতেছিল যে আমাদের কাছে পি আছে, মানে আসল পি ইকুয়াল দেয়া আছে 6,500 টাকা। এরপরে কি দেয়া আছে? এন ইকুয়াল 4 বছর। মুনাফা আসলে মানে এ ইকুয়াল আমাদের আবার দেয়া আছে বড় হাতের, এ ইকুয়াল দেয়া আছে 8,840 টাকা। আচ্ছা, এখান থেকে আমাদের আর জানা নেই, আর নির্ণয় করতে হবে। আর মানে হইল আর ভাগ 100, তাই তো? ওকে, আমাদের আর নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে এর থেকে পি বাদ দিলে তো আমরা আই পাই, তাই না? আমরা জানি এ ইকুয়াল পি যোগ আই, তাই তো? আচ্ছা, আবার আমরা কি জানি? পি যোগ আই, আই মানে কি? আই এর জায়গায় আমরা পি এন আর লিখতে পারি না এইভাবে? কারণ আই যে পি এন আর এটা তো আমরা জানি। আচ্ছা, এখন বলো বা এখানে কত দেয়া ছিল? 8,840, 8,840, তাই তো? ওকে, পি কত দেয়া ছিল আমরা একটু মনে করি। আমরা একবারে না লিখি, একটু ধাপ চেঞ্জ করে লিখি। প্রথমবারে লিখলে কি করলাম সেটা বোঝা যাবে না। তাহলে এটা হচ্ছে এ। এখন এর মান বসাও, 8,840 যোগ সমান 6,500 টাকা যোগ আবার পি 6,500, এর সাথে গুণ হচ্ছে কে এন, এন মানে হলো 4 বছর, গুণ আর ভাগ 100। এই মুনাফার হারটা তো আমাকে নির্ণয় করতে হবে, সেই মুনাফার হারে এখান থেকে আবার ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, বা এখানে যোগ আছে, এই অংশটাকে বিয়োগ করতে পাঠাই তো, এই অংশটা এখানে আসে বিয়োগ করবে, 8,840 বিয়োগ 6,500 সমান, এই 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 4 দিয়ে গুণ করো, 4 গুণ 65 কত হবে? 4 গুণ 65 260। এর সাথে একটা আর আছে, তাই না? 260 গুণ আর, আর এখানে কি থাকতেছে? বিয়োগ করলে আমরা জানি বিয়োগ করলে 40, 5 আছে 8 করতে 3, তো 1 2, 2340 সমান 260 আর, বা আর সমান 2340। এটাকে ভাগ করতে পাঠাই দিবা না? এই যে দেখো, আমি জাস্ট খালি একটু ডান পাশে সেটআপটাকে ঘুরাই লিখছি, তাই না? আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা 0 0 বাদ দিই, এখন এখানে কিছু লেখা যায়, 234 ভাগ 26, 234 ভাগ 26, 9 আসছে, 9%।
তার মানে আর ইকুয়াল হচ্ছে 9। ওকে, মানে হচ্ছে আর ইকুয়াল 9%। আচ্ছা, এখন আমরা এই আরটাকে কোথায় ব্যবহার করব? দ্বিতীয় অংশে, যে আর পার্সেন্ট একই হারে, এই যে একই হার মানে আর ইকুয়াল 9% ব্যবহার করে আমরা বলবো যে কত টাকা, পি কত হইলে 4 বছরে মুনাফা আসলে এই টাকাটা হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পার্টে যাই। এখন আমরা একটু পেজের ফটোকপি নিই। পেজ কি 10 নম্বর পেজ? ওকে, 10 নম্বর এর ফটোকপি নিলাম। আচ্ছা, এখন একটু বলো তো যে আর ইকুয়াল 9%, এই ইনফরমেশনটা পাইলাম আমরা। এখন আমরা কি তৈরি করব? যে কত টাকা 4 বছরের মুনাফা আসলে এই টাকাটা হবে, তাই তো? এখন আমাদের কাছে কি দেয়া আছে? এখন আমাদের কাছে দেয়া আছে এ ইকুয়াল 10,200 টাকা। পি তো আমরা জানি না, নির্ণয় করা লাগবে। আর 4 বছরে এন আবারও 4 বছর। আর তো আমরা এখন জানি আর পার্সেন্ট মানে কি 9/100 টাকা। ওকে, এইটুক তো আমরা জানতে পারতেছি। আচ্ছা, আমরা জানি আই ইকুয়াল পি এন আর, আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি ইজিলি। আই ইকুয়াল পি এন আর, পি তো আমরা জানি না। আবার আমরা এখান থেকে জানি এ ইকুয়াল পি প্লাস আই। এখান থেকে আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল, এর থেকে যদি পি বাদ দেই তাহলে পাবো আই। এই আই যেটা মুনাফা সেটাই এটা কিনা, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো না এইখানে যে, তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা যে এই লাইনটা আর এটা সমান, এটা আমরা লিখতে পারি কিন্তু যে এই দুটো এখন সমান, কারণ আই আই একই কথা। আমরা জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখবো এখন। ওকে, আচ্ছা, আমরা দেখো কিভাবে লিখি। আচ্ছা, এখন আমরা লিখব যে আমরা জানি এ ইকুয়াল পি প্লাস আই, আবার পি প্লাস, ঠিক একইভাবে যে প্রথম অংশটা করে আসলাম যেভাবে, এই যে এখানে একই কাজ করব। এখানেও এখানে আর নির্ণয় হয়েছে, এখানে পি নির্ণয় হবে। এই তো পি, আই ইকুয়াল পি এন আর। ওকে, এখন কও এ সমান কত? 10,200 সমান পি কত আমরা জানি না, পি আমরা জানি না, এন হচ্ছে 4, আর হচ্ছে 9%। আর কোনো কথা আছে আমাদের? কোনো কথা নেই এখানে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? পি দুই জায়গার থেকে কমন নিতে পারি, অথবা লসাগু করে নিতে পারি। কিভাবে? দেখো 10,200 এখানে গুণ করো, 4 25 100, তাহলে কী হবে? পি প্লাস পি। আচ্ছা, এখানে আমরা পি না লিখে এই পি আর 9 গুণ করে দিই, তাহলে 9p, আর নিচে কত হবে? 25। এরকম হয় না চেহারাটা? আচ্ছা, আমরা এখানে তো লসাগু করতে পারি। 1000 না 10,200 সমান লসাগু করলে এরকম হবে 25, ওপরে হবে 25 যোগ, আচ্ছা 25p যোগ 9p, এরকম একটা লাইন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্যালকুলেটরটা অফ রাখি। আবার দেখো এখান থেকে যদি আমরা একটু লিখতে চাই, যে এখান থেকে আমরা একটু এখানে লিখতেছি জাস্ট। ওকে, এই লাইনটা পরে এখানে লিখতেছি, বা 10,200 সমান, আচ্ছা সমান না লিখবো, এইদিকে 25 ভাগ অবস্থা, এইদিকে আসলে কি হবে? গুণ হবে না? সমান, এই যে 25টা 9, 25টা পি আর 9টা পি, তাহলে যোগ করলে কয়টা হয়? 25 আর 9 34, 34টা পি হয় না? বা পি সমান কি লিখবা? এটা সমান এটা ভাগ করতে পাঠাবো না, এইটা থাকবে তার নিচে ভাগ করতে পাঠাবা। এই যে 10,200 গুণ 25, তার নিচে তুমি 34 দিয়ে ভাগ করবা। জাস্ট এই কাহিনিটা এই পাশেই তো আমি এখানে ঘুরেই লিখছি। ওকে, আচ্ছা, আমরা আমাদের ক্যালকুলেটরটাকে একটু খুঁজে নিয়ে আসি কোথায় গেছে। কত? 10,200 গুণ 25, আনসারকে ভাগ করতে দেব 34 দিয়ে, 7,500।
আর আমাদের উত্তর হচ্ছে 7,500। তাহলে নির্ণেয় আসল তোমরা সুন্দর লিখতে পারো, এগুলো আমি আসলে লিখতে চাই না, এগুলো তোমাদের খাতায় যেভাবে লিখলে আরও সুন্দর হবে তোমরা সেটা করতে পারো। আমি তোমাদেরকে হাউ টু সলভ দিস প্রবলেম, একটা প্রবলেমকে কত ইজিয়েস্ট ওয়েতে সমাধান করা যায় বুঝে বুঝে সেটা দেখানোর চেষ্টা করি। আমি যতটুকু না লিখলেও তোমার প্যাটার্নটা হবে না ততটুকু আমি লিখে দিই, যেগুলো এডিশনাল কাজ সেগুলো তোমরা করে নিবা ইনশাল্লাহ। ওকে, 9 নাম্বার কি বলতেছে? 9 নাম্বার আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং বাস্তবে খুব কাজে লাগবে। বর্তমান ব্যাংকিং সিস্টেম, তার মানে কাজে লাগতেই পারে। দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর কিছু টাকা ব্যাংকে জমা রাখছে। যে টাকা জমা রাখে তার নাম যদি আসল হয় সেটা বলে দেয় নাই। 8 বছর পর এত টাকা মুনাফা পান, মানে আয়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? পি, সরাসরি পি নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, সমাধান। এটা এখন খুবই সহজ, তোমরা পারো তাই না? আমরা জানি আই ইকুয়াল পি এন আর। তুমি যদি চাও যে না তুমি পি নির্ণয় করবা, তাহলে আই থাকবে এন আরকে ভাগ করতে পাঠাই দাও, তাহলে থাকে কি পি। আমি কি করি, এটাকে একবারে এই পাশে নিয়ে আসি, প্রথমে এই পাশে লিখে রাখি, এই কাজটা এইখানে করি আবার, আই ভাগ পি এন আর। যার কারণে আমার এই 2 লাইনটা ঘুরে লিখতে হয় না, তখন এই লাইনটা ছাড়া আমি পরে একবারে এই লাইনটি লিখতে পারি এভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমরা যদি মান বসাই, আমরা যদি এগুলো এখানে লিখে নিতাম যে কে আমার পি, কে আমার এন, কে আমার আর, পার্সেন্ট দেওয়া থাকে বা যাই থাক, 8.5 নিচে 100, এন হইল 8 বছর, পি হইল জানি না, তাই তো? আই দেয়া ছিল, আই ইকুয়াল 4,760 টাকা। এখন বলো 4,760 টাকা ভাগ এন কত 8, আর পার্সেন্ট মানে কি 8.5। এই যে 8.50, নিচে যে ভাগ অবস্থায় 100 আছে ও নিচে থাকার কারণে উল্টে গিয়ে গুণ হবে, মানে উপরে চলে যাবে। তোমরা একটু ট্রাই করে দেখো, ভগ্নাংশের গুণ ভাগ শিখে আসছো একদম প্রাইমারিতে, এখন একটু প্র্যাকটিস করে দেখতে পারো। এটা আসলে ক্যালকুলেট করলে কত হয় সরাসরি সেটা অ্যান্সার লিখে দেবো। ওকে, কত? 4,760 গুণ 100, তার মানে 4,760, তার সাথে 100 গুণ করলে আরও 2টা শূন্য, এবং ভাগ করতে হবে 8 8 64, আবার 8 1.5 দিয়ে গুণ করা মানে অর্ধেক করা, মানে 4, 64 আর 4 68, 6 8। ও আচ্ছা, ভাগ চাপি নেই, ভাগ 68, 7,000 টাকা। বাংলা আর ইংলিশ এক হয় না যেন, তাহলে তো উপকার হবে। ওকে, তোমাদের 9 নাম্বার প্রবলেম সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। তোমরা এটা আরও ভালো পারবে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন 10 নম্বরে কি দেখতে পাচ্ছি, যে শতকরা বার্ষিক যে হার মুনাফা, এখানে আর বলে দেয় নাই, বলতেছে যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে, মানে আরটা একই থাকবে, 2 জায়গায় আর 1, 8 বছরের মুনাফা আসলে কত টাকা হবে? এটা 8 বছর হবে না 4 বছর হবে? আচ্ছা, আমরা 8 বছরেই করে দেখি। কারণ কি কনফিউশনের কারণ হচ্ছে ChatGPT 4 রে 8 বানায় দেয়, তো ChatGPT দিয়ে লেখাগুলো এক্সট্রাক্ট করে নেয়। আচ্ছা, সমাধান। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি যে শতকরা যে হারে, এখানে আর দেয়া নাই, কোনো মূলধন এখানে পিও বলা নাই, তাহলে আমরা একটু দেখি কি কি আমাদের কাছে আছে, তাই না? আচ্ছা, আমাদের কাছে আছে
মুনাফা আসলে দ্বিগুণ হয়, পি ইকুয়াল আমরা জানি না, তার মানে আসল পি টাকা, আমরা সেটা জানি না কত টাকা। এরপর সময় দেয়া আছে 6 বছর। আচ্ছা, এরপর মুনাফার হার, তাই তো, মুনাফার হার R%, আমরা একবারে বলতে পারি R/100, তাই তো। ওকে, এটাই অবস্থায় থাক। এখন আমরা বলতে পারতেছি কি, মুনাফা আসলের দ্বিগুণ হয়। আমরা আগে মুনাফা নির্ণয় করতে যদি চাই তাহলে কি লিখবো, আমরা জানি I ইকুয়াল PNR, তাই তো। I ইকুয়াল P, আমরা এন তো জানি 6, আর কত, R/100। আমরা কিন্তু I জানি না, তাই না। আচ্ছা, এখান থেকেও আমরা একটা লাইন লিখতে পারি 6PR/100। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমরা I নির্ণয় করলাম, I এর আরেকটা পরিচয় আছে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে প্রশ্ন মতে একবার একভাবে লিখতেছি, মানে কয়েকভাবে লেখা যায় তাই আর কি। প্রশ্ন মতে মুনাফা আসলে দ্বিগুণ হয়, A ইকুয়াল, মুনাফা আসল কি, A ইকুয়াল PI। এই এর জায়গায় হবে প্রশ্ন মতে কি, বা এর জায়গায় হবে 2P, মুনাফা আসলে দ্বিগুণ হয়ে গেল P প্লাস I, তাই না। আচ্ছা, বা আমরা এখান থেকে PP বাদ দিতে পারি না, আমি এক প্যাটার্নে করে দিই, কারণ আমরা এখানে এই অঙ্কটা কয়েকভাবে করছি, তাই এটা ঠিক হবে না, এক প্যাটার্নে করে দিতে হবে। এই যে এটার মতো করে, আমরা এটার মতো করে আবার করে দিচ্ছি একইভাবে। একই কথা বলা ছিল যে মুনাফা আসলে এত টাকা হয়, ঠিক আছে। আমরা ওই মেথডটা আবারও অ্যাপ্লাই করি এখানে। আচ্ছা, 2P মাইনাস P সমান I, বা P সমান I। P সমান যদি I হয় তাহলে I এর জায়গায় আমরা কি লিখতে পারি, P লিখতে পারি না, একটা P এখানে লিখতে পারি না, পারি। তাই এই অংশটাকে জাস্ট নিচে নিয়ে আসবো, এই অংশটাকে উপরে নিয়ে আসবো, এইটুই পার্থক্য। তখন প্রশ্ন মতে লিখিনি, এখন জাস্ট শব্দটা লেখা আছে প্রশ্ন মতে, এই। আর এটা হবে এইখানে। এখন বলো তো দেখি, I এর সমান কি P না, তাহলে I এর জায়গায় আমরা কি লিখবো, P। এই P আর এই P আর এই পাশে ভাগ করতে পাঠাই দাও নাকি, না, আমরা R এর মান নির্ণয় করবো, এই আর এইখানে ব্যবহার করব না, তাহলে R থাকবে 6 আর P এইখানে গুণ অবস্থায় আছে না। আচ্ছা, সহজভাবে করি আরও, 100 এইদিকে কি ভাগ অবস্থায় এইদিকে নিয়ে আসো, তাহলে গুণ হয়ে যাবে, P গুণ 100 সমান 6PR, তাই তো। এই 6PR থেকে যদি আমরা এখানে শুধু R নির্ণয় করতে চাই তাহলে কি করব, 6 আর P ভাগ করতে পাঠাই দেব না। অতএব R সমান উপরে হচ্ছে P গুণ 100, এই যে P আর 100 ভাগ করতে পাঠাবো কারে, 6 আর P কে, এই যে 6 আর P রে ভাগ করতে পাঠাইলাম, তাহলে এটা কি হবে আমার R। এই যে PP কেটে দিলাম, তার মানে R সমান কে থাকলো, 100/6। এই R ব্যবহার করে বলতে হবে সেই হারে কত টাকা, এবার আবার P নির্ণয় করতে হবে, মুনাফা আসলে এত টাকা হবে, তাই তো। আচ্ছা, আমাদের পরবর্তী আরেকটা পেজ নেই। এখন বলতে হবে আমরা আর কত পাইছিলাম, আর মানে পাইলাম 100/6, আর অবশ্যই সেটা পার্সেন্ট এককে। এখন এই হারে কত টাকা P নির্ণয় করতে হবে, আবারও আমাদেরকে কি কি দেওয়া নেই, এবার দেখি। আবার দ্বিতীয় অংশ করব না, আসল
আসল যেহেতু নাই পি, আর কত টাকা 8 বছরে সময় n ইকুয়াল 8 বছর, আর তো দেয়াই আছে এই যে 100/6 পার্সেন্ট মানে কি ভাগ 100 না, ভাগ 100 কি না, পার্সেন্ট তুলতে হলে অবশ্যই ভাগ 100 লিখতে হয় না। ওকে, এই 100 আর 100 কেটে দিলাম, উপরে থাকে 1, তার মানে কি 1/6 ব্যবহার করতেছি আমরা। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে মুনাফা আসলে এত টাকা হয়। প্রশ্ন মতে মুনাফা আসলে কি হয়, প্রশ্ন মতে মুনাফা আসলে এত টাকা হয়, মানে এ ইকুয়াল পি প্লাস আই। আমাদের মুনাফা আসলে টাকা যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এটাকে একটু পরে নেই। এটাকে আমরা একটু পরে নিই, এবার পরে লিখলাম কারণ সংখ্যা লিখব, বা পি যোগ আমরা আই এর মানও লিখব, কিন্তু আমার টাকা কত দেয়া আছে, এ সমান 2000, এই যে এ সমান দেয়া আছে 2050 টাকা, তাই না? আচ্ছা, 2050 টাকা দেয়া আছে আমাদের, কোনো সমস্যা নাই। কারণ আই ইকুয়াল কি আমরা জানি, আবার আই ইকুয়াল আরেক জায়গা থেকে লিখতে হয় না, একবারে আমরা লিখতে পারি আই ইকুয়াল পি এন আর, তাই না? আচ্ছা, এই পি আর পি কমন নাও, কী হবে 1 যোগ এন মানে হইল এখানে 8 বছর, আর আর মানে হইল 1/6। আচ্ছা আচ্ছা, আমি কমন নিচ্ছি, একবারে লেখাটা ঠিক করলাম না। $2050, এখানে তো টাকা লেখা যাবে না। আচ্ছা, বা পি সমান কি লিখব, 2050, এটা ভাগ করতে পাঠাই দাও, এখানে গুণ অবস্থায় আছে না ব্র্যাকেট অংশটাই, পুরোটাকে ভাগ করতে পাঠাই দিলাম এন আর, তাই তো? আর নিচের কাজটা করতে হবে না? ওকে, আমরা নিচের কাজটা এই পাশে একটু করি। এটা একটু সাইডে নিলেই তো হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পি ইকুয়াল ওপরে হচ্ছে 2500, 1 যোগ 8 গুণ 1/6, এই যে পি এন এর মান বসালাম। এখন কিন্তু এই 8 দিয়ে কাটা যাবে না, কারণ কি এই যে মাঝখানে যোগ আছে, যোগ চিহ্নের কাজ শেষ করে তারপর কাটাকাটি করতে হবে না। ওকে, আমরা উপরে লিখলাম 2050, 1 যোগ 8 একে 8, নিচে 6, 8/6। এখানে লসাগু করতে হবে, তারপরে আমার কাটাকাটি, তার আগে কাটাকাটি করা যাবে না। 2050, দেখো আমি যদি এখানে লসাগু করি তাহলে হবে 6 যোগ 8, 14/6। ঠিক আছে, আমি এই 14/6কে 14/6কে একটু পরে লিখতে চাচ্ছি, এইখানে একবারে ঘুরাইয়া, মানে নিচে ভগ্নাংশ ভাগ, তাহলে কি করব আমরা, উল্টাই দিয়ে গুণ করে দিব না, গুণ করে উল্টাই লিখব, তো যে গুণ উপরে 6 নিচে 14, এই কত আসে, $2050 গুণ 6 ভাগ 14, তাই তো? এরকম দশমিক আসলে কেন, 8-এর জায়গায় যদি আমরা 4 ব্যবহার করতাম, যদি প্রশ্ন এটা 4ই থাকতো, তাহলে আমাদের 4 চেঞ্জ করলে কত হইতো, ক্লিয়ার? এখানে 4 নিয়ে আসলে, এখানে যদি 4 হতো তাহলে 6 আর 4 10/14 না? ওকে, তাহলে সর্বশেষ 10 দিয়ে ভাগ হতো। দেখি 2050 গুণ 6, 1230 টাকা। হ্যাঁ, এইখানে প্রশ্ন ChatGPT-তে লিখতে রং করছে, আমি চেষ্টা করলাম 8 দিয়েও একটা তো ভ্যালু আসবে, তো দশমিক আসলো, দেখতে উইয়ার্ড লাগে, ম্যাথ তো ঠিক আছে, দেখতে একটু উইয়ার্ড লাগে, এই কারণে ঠিক করে দিলাম, তাই না? আচ্ছা, এটা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিব, এইখানে আমাদের 8 না, এখানে হবে 4, আসলে বইয়ে 4 আছে। হ্যাঁ,
আমি অনেক সময় সংখ্যা চেঞ্জ করেও ম্যাথ করে ফেলি, কারণ কি তোমরা নিয়ম শেখো, ম্যাথ সংখ্যা দিয়ে যা আসবে তাই। 4 বছর 4 বছর তাহলে হবে 10, তোমরা করে দেখবা এটা 10 হয়, শেষে অ্যান্সার হবে 1230 টাকা হবে উত্তর। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু আমাদের যে মূলধন কত টাকা সেটা নির্ণয় করতে পারছি। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর দেখি। 11 নম্বর কি বলতেছে? 11 নম্বর বলতেছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এখানে হচ্ছে আর দেয়া আছে 6 টাকায় 500 টাকা 4 বছরের জন্য রাখা হয়, তাতে মুনাফা যত হবে আয়। এখানে আয় যেটা নির্ণয় হবে বার্ষিক শতকরা 5 টাকা, মানে 5%-এর জন্য মুনাফা কত টাকার মুনাফা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, অর্থাৎ এই আয়টাই হবে এবার এখানে আয়। মুনাফা তত হবে, এখানে যত ওইটাই তত, তার মানে এইখান থেকে আমরা আয় নির্ণয় করব। আয় নির্ণয় করার পর বলবো এই অংশের জন্য আয় সেটাই, এই আয়টা ওইটাই। ঠিক আগেরবার যেমন আমরা আর কে ব্যবহার করছি এক জায়গা থেকে নির্ণয় করে পরের জায়গায়, এই অঙ্কে এখানে আমরা আর নির্ণয় করলাম না, এই আর নির্ণয় করে এটাই তো পরের অংশে ব্যবহার করলাম। ঠিক এখানে হবে আয় নির্ণয় করে পরের অংশের ব্যবহার, তাই তো? আচ্ছা, আমরা একটু দেখি আমাদের কাছে কি কি দেয়া ছিল। সমাধান কি কি দেয়া আছে একটু দেখি। এখানে পি 500 টাকা নাকি, এন 4 বছর, আর 6%, তাই তো? আয় কত? এই আয়টা এখানে ব্যবহার হবে, তাই তো? আচ্ছা, আমরা জানি আই ইকুয়াল পি এন আর, তাই তো? 500 গুণ 4 গুণ 6/100, তাই তো? 6/100 করো, 4 6 24, 5 24-এ 120। আচ্ছা, আরও একটা সুবিধা আছে, 4 5-এ গুণি 6 20-এ 120। ঠিক আছে, এইটাই ব্যবহার করবা কোথায়? আচ্ছা, আমরা এখন 2 নম্বর পেজ নিতে চাইছিলাম, এখন দেখি 2 নম্বর পেজ ছাড়াই তাড়াতাড়ি করা যাচ্ছে। সরি, পেজটা লক করতে ভুলে যাওয়া হয়। আচ্ছা, এইখানে দেখো আবার আমরা একটু বর্ডারটা নিই, ভারত ইন্ডিয়ার বর্ডার। দেখো এই আই ব্যবহার করে, এই যে আই পাইলাম, এই আইটা এখানে ব্যবহার করতে বলছে, তাই না? যে আই ইকুয়াল কত আমরা ব্যবহার করব? 120 টাকা। এই টাকা মুনাফায় কত টাকা, মানে পি আমি জানি না, কত টাকায় 2 বছর 6 মাস, কত 2 বছর 6 মাসে কত বছর হয়? 2 বছর 6 মাস, 2 বছর আর 6 মাস মানে অর্ধেক বছর, 2.5 বছর। ওরা 2 বছর 6 মাস লিখবে, তুমি 2.5 বছর লিখে দিবা একবারে। এত কিভাবে হয় দেখাইতে হবে না, ওগুলো প্রাইমারির কাজ। ঠিক আছে, মুনাফার হার 5%, আর ইকুয়াল 5/100। তাহলে এখানে তোমার কি আছে? আই আছে, এন আছে, আর আছে, পি নাই, তাহলে পি নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা জানি, তাই না? ওকে, আমরা জানি কি আই ইকুয়াল পি এন আর। কেউ যদি এই লাইনটা ডিরেক্ট লিখতে পারে যে আমরা জানি পি ইকুয়াল আই ডিভাইডেড বাই এন আর, তাহলে তো আরও ভালো। তবে এই লাইন থেকে লিখে এক লাইন লিখতে 2 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ডের জন্য আলসেমি করো না, ভুল হয়ে গেলে উল্টাপাল্টা লিখে ফেললেই যায়, মানে তখন আর কিছু করতে পারবো না। দেখো উপরে আই কত? 120 গুণ, আচ্ছা গুণ কেন দিলাম, থাক, এন হচ্ছে 2.5, এর সাথে কি হবে গুণ, আর হচ্ছে 5/100। এই যে 5 ভগ্নাংশ থাকলে কি উল্টায় গিয়ে গুণ হয় না, এই জন্য 100টা উপরে যাবে, এই কারণে গুণটা দিয়ে রাখছিলাম। দেখো উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো, তারপর ভাগ করো, যেভাবে খুশি সেভাবে। 5 20-এ 120,
ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যালকুলেটরকে স্বাগত জানাই। একশো 20 গুণ 20 কত হয়? 2400। 2400 ভাগ করব কত? 2.5 দিয়া, ভাগ 2.5, 960 টাকা। কত হইল? 960 টাকা। এটাই আমাদের নির্ণেয় আমাদের কত টাকার, অর্থাৎ আসল, এই টাকাটা ইনভেস্ট করলে এই অর্থটা পাওয়া যাবে, তাই না? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন কত নাম্বার? 12 নাম্বার। কি দেখতে পাচ্ছি 12 নাম্বারে? বার্ষিক শতকরা 8% থেকে 10% হওয়ায় বার্ষিক শতকরা মুনাফা আর 2% বৃদ্ধি পাওয়ার তিশা মার্মা, মনে করো এক ব্যক্তির নাম তিশা মার্মা, সে 4 বছরের জন্য একটা ব্যাংকে টাকা রাখে। 8% থেকে 10% হওয়ার সময় সে দেখলো যে তার মুনাফা বেড়ে গেছে 4 বছরে 128 টাকা। তাহলে সে আসল কত রাখছিল, তাই তো? আচ্ছা, আমরা আরও একটা অঙ্ক করছিলাম যে মুনাফা কত বেড়ে যায় বা কমে যায়, তাহলে সেখানে পার্সেন্টের পার্থক্যের কারণে যে ভ্যালুটা আসে সেটাই তার মুনাফার পার্থক্য। তাহলে মুনাফার পার্থক্য দেওয়া আছে আই, আর পার্সেন্টের পার্থক্যও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি এটা নির্ণয় করতে পারি কি না? দেখো তো, এরকম না বিষয়টা, যে পি আমরা জানি না, মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য, আমরা এই মুনাফার পার্থক্যটাকে যদি আমরা আই বলি, ইকুয়াল যদি লিখি 128 টাকা, আর মুনাফার হার, মুনাফার হার বৃদ্ধি, তাহলে কি সেটাকেও আমরা আর পার্সেন্টেই বলতেছি মনে করো। তাহলে কি হবে? 10 থেকে না 8 থেকে 10, তাহলে বৃদ্ধি পায় কত? 2% বৃদ্ধি পায়, 2%। আর আমরা 2%কে লিখি 2/100 নাকি? পার্সেন্ট তুলে দিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এই তো আমাদের ইনফরমেশন। এন হইল 4 বছর, এন ইকুয়াল 4 বছর। এখন বলো তো, আমরা জানি মুনাফার হার বৃদ্ধিতে কি হয়? মুনাফা বৃদ্ধি পায়। তাহলে মুনাফা বৃদ্ধি, আমরা এখানে শুধু মুনাফা লিখবো না, কিন্তু মুনাফা বৃদ্ধি আই ইকুয়াল কি লিখবো? পিএনআর। আচ্ছা বলো, মুনাফা বৃদ্ধি পায় কত, মানে মুনাফার পার্থক্য কত? 128, 128 সমান পি আমরা জানি না। আচ্ছা, আমরা আবারও একটু ওই কাজটাই করি। পি যেহেতু নির্ণয় করব, পি মানে I/NR, বেশি সুন্দর হয় এটা, এটা এই জন্য করবো 128 গুণ, কেন গুণ দিলাম আবারও বলবো, এন, এটা কিন্তু এন, মাঝখানে একটু মিসিং গেছে। কত ছিল আমাদের? এন হচ্ছে 4 বছর, আর হচ্ছে 2/100, এই যে ভাগ দিয়ে 100 না লিখে 100কে উপরে নিলাম, নিচে 8, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটর টিপে আবারও সি 128 গুণ 100, ও আচ্ছা 128 00 ভাগ কত? 4 ডাবল 8, 1600 টাকা। তার মানে তার আসল ছিল 1600 টাকা। এই যে আমরা 8%-এর জন্যে, 10%-এর জন্য 2বার আসল নির্ণয় করে সেখান থেকে ওই পি সমান দেখায় পিকে নির্ণয় করব, অনেক ঝামেলা। আর এটা খুব সহজেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা যখন পড়ছি তখন আমাদের সময় আরও ডিফারেন্ট মেথডে করা হয়তো, এই সূত্র ব্যবহার না করে ওই ঐকিক নিয়ম, শতকরা নিয়ম, মানে যত নিয়ম আছে ওই ধরনের নিয়ম ব্যবহার করে করতাম। এখন সেটা গ্রহণযোগ্য না। ওকে।